কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম বন্ধ হবে না। কৃষক বন্ধু চালু হলো ভেরিফিকেশন প্রক্রিয়া। কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। যে ফর্ম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের জমা করতে হবে প্রকল্পের টাকা নেবার জন্য। তবে নতুন ফর্ম ফিল আপ কিভাবে করবেন, তার সঙ্গে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদের প্রথমেই আমি যে অফিসিয়াল নোটিফিকেশনটি পেয়েছি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন, এটি কিন্তু গত 3 দিন আগেই প্রকাশিত হয়েছে, অর্থাৎ 3 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো যদি এই নোটিফিকেশনের সাবজেক্ট এখানে লক্ষ্য করেন, তাহলে দেখুন কৃষক বন্ধুর নতুন প্রকল্পের যে ভেরিফিকেশন সেটার বিষয়েই বলা হয়েছে। তো এখানে প্রথমেই একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে তাদের ভেরিফিকেশন করে যোগ্য কৃষকদের এই প্রকল্পে নাম রাখা হবে। তাছাড়া যে ব্যক্তি বা যে কৃষক অযোগ্য তাদের নাম কিন্তু বাতিল করা হবে। এবার নিচে কয়েকটি শর্ত দেওয়া রয়েছে, তার মধ্যে এখানে আপনারা এক নম্বরে যে অপশনটি দেওয়া রয়েছে এখানে দেখুন, এখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে কৃষক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তিনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন না। আর যে কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবে না। মানে একই কৃষক কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুইটি প্রকল্পের সুবিধা নিতে পারবে না। তো এবার এখানে কৃষক বন্ধু পোর্টালে যে সমস্ত কৃষকদের নাম রয়েছে সেই নামগুলো কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ডেটাবেসের সঙ্গে ভেরিফিকেশন করা হবে। তারপরে যদি কোনো কৃষকের জমি 2019-এর আজ্ঞার হয়, মানে 2019 সালের আজ্ঞার হয়, তাহলে সেই কৃষকের নাম কিন্তু পিএম কিষাণ প্রকল্পে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। বিষয়টি আরও একবার বুঝিয়ে বলি, ধরুন আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে কিন্তু আপনার জমির রেজিস্ট্রেশন ডেট 2019 সালের আগের, মানে আপনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাওয়ার মতন যোগ্য একটি কৃষক। সেক্ষেত্রে আপনার নাম তো কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে, এবার সেখান থেকে আপনার নামটি সরাসরি পিএম কিষাণ প্রকল্পে ট্রান্সফার হবে। এই বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে। এরপরে এখানে যদি আপনারা 2 নম্বরে দেখেন, 2 নম্বরে এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে বা কোন কোন ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। তো এখানে দেখুন বলা হচ্ছে প্রথমেই ডিটেলস অফ ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, ইপিক নম্বর অ্যান্ড ল্যান্ড ডিটেলস, মানে আপনার জমির ডিটেলস। তো এখানে আরো একটি জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু প্রয়োজন হবে। কৃষক বন্ধুর এই ভেরিফিকেশনে স্বামী স্ত্রী দুজনেরই ডকুমেন্ট কিন্তু লাগবে, আর দুজনের ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে কিন্তু আপনাকে জমা করতে হবে। তারপরে কারা টাকা পাবে না এ বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন সেক্ষেত্রে কৃষক বন্ধু টাকা পাবেন না। যদি আপনি গভর্নমেন্ট কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। এরকম অনেকগুলো শর্ত এখানে দেওয়া রয়েছে। এবার এখানে 3 নম্বরে যদি লক্ষ্য করেন, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন যদি এসআইআর এ আপনার নাম বাতিল হয়ে যায় বা আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তবে অ্যাডজুডিকেশনে থাকার পরে যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন যতদিন পর্যন্ত না বিচারপতিরা আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট বা আপনাকে ডিলিট বলে যতদিন না ঘোষণা করবে। আর যদি অ্যাপ্রুভ করে দেয় বিচারপতিরা তাহলে তো পেতেই থাকলেন সুবিধা, কোনো সমস্যা হবে না। তো এইরকম ভাবেই অনেক রকম শর্ত কিন্তু দেওয়া রয়েছে, আপনারা এটা নিজেরাই দেখে নেবেন। এবার আপনাদেরকে দেখাবো যে আপনারা যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো আপনারা অন স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, যে সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছে সেই সমস্ত কৃষকদের ভেরিফিকেশন করার জন্য এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত সমীক্ষা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম, মানে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে তাদের ফিল্ড ভেরিফিকেশনের জন্য যে ফর্মটি প্রকাশিত করা হয়েছে অন স্ক্রিনে আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এবার এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, তো ফর্মের প্রথমে আপনারা পেয়ে যাবেন কৃষক বন্ধু আইডি নম্বর। তো এখানে আপনাকে কৃষক বন্ধু আইডি নম্বর বসাতে হবে, যেটি আপনারা অনলাইন থেকে খুব সহজেই বার করতে পারবেন। আর এখানে যে ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে এটি কিন্তু আপনি জানেন না, তাই এটি কিন্তু আপনি বসাতে পারবেন না। এছাড়াও ডান দিকে দেখুন একটি কথা বলা হয়েছে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকারী কর্তৃপক্ষ চিহ্নিত প্রদান করবেন। তো
তো এখানে ডান দিকে যে ঘরগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটি সম্পূর্ণ অফিসিয়াল, অফিস ফিল আপ করবে। আপনাকে শুধু ফিল আপ করতে হবে এই ঘরগুলো। এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনাকে এই ঘরগুলোই ফিল আপ করতে হবে, ডান দিকের এই ঘরটি কিন্তু ফিল আপ করতে হবে না। তো ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, তো এখানে প্রথমে কি বলা হয়েছে দেখুন, প্রথমেই এখানে বলা হয়েছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংকের পাসবই অনুযায়ী। তো কৃষকের যে নাম সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর এখানে বলা হচ্ছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। যদি এখানে উপভোক্তা কোনো মহিলা হয়ে থাকে তাহলে তিনার যে স্বামীর নাম সেটি আপনারা এখানে বসাবেন বা এখানে লিখে দেবেন। আর যদি উপভোক্তা কোনো ছেলে হয়ে থাকে তাহলে তিনার ওয়াইফের নাম বা তিনার বাবার নাম, তবে ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগই এখানে বাবার নাম বসাতে হবে। তারপরে এখানে ঠিকানা বলা হয়েছে। তো আপনাকে যে এই একটি ঘরে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে এমনটা কিন্তু নয়, এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্টের নাম আলাদাভাবে চাওয়া হয়েছে, ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। ব্লকের নাম আলাদাভাবে চাওয়া হয়েছে, ব্লকের নামটি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন। এখানে মৌজা বা গ্রামের নাম সেটি আপনারা পুনরায় এখানে লিখে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে সুবিধাভোগীর বিবরণ। তো সুবিধাভোগীর যে বিবরণ সেটি এখানে দিতে হবে ব্যাংক বিবরণ, ব্যাংকের ডিটেলস আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ব্যাংক ও শাখার নাম। তো এখানে আপনি ব্যাংক ও শাখার নাম লিখে দেবেন। এরপরে এখানে আপনাকে লিখতে হবে আইএফএসসি কোড, আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেন্টের যে ব্যাংকের আইএফএসসি কোড সেটি এখানে বসাতে হবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসাতে হবে। তারপরে এখানে একটি মোবাইল নম্বর বসাতে হবে, তবে মোবাইল নম্বরটি যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে অ্যাপ্লিকেন্টের বা সুবিধাভোগী বা কৃষক বলতে পারেন, তো এখানে সেই মোবাইল নম্বরটি লিখে দিতে হবে। তারপরে এখানে কৃষকের আধার কার্ড নম্বর লিখে দিতে হবে, কৃষকের যে ভোটার কার্ড নম্বর সেটি এখানে লিখে দিতে হবে। তারপরে কৃষকের যে এসি নম্বর মানে অ্যাসেম্বলি নম্বর সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে নাম সহ। তারপরে এখানে পার্ট নম্বর কত সেটিও লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে সিরিয়াল নম্বর, তো ভোটার কার্ডের সিরিয়াল নম্বর কত সেটিও কিন্তু এখানে লিখে দিতে হবে। আর এই সমস্ত ডিটেলসগুলো শুধুমাত্র ভোটার কার্ড নম্বর দিয়েই আপনি সার্চ করতে পারবেন অনলাইনে যে ভোটার কার্ডের পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে। তো এরপরে এখানে বলা হয়েছে এসআইআর এ আপনার নাম বাতিল হয়েছে কিনা বা ডিলিট হয়েছে কিনা, যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনারা এখানে লিখে দেবেন। এরপরে বলা হচ্ছে অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, মানে আপনার নাম ধরুন অ্যাডজুডিকেশনে রয়েছে, এবার আপনি সেটি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে সেটি এখন পেন্ডিং রয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে লিখতে হবে। যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েস লিখবেন, তাহলেই হয়ে যাবে। এরপর এখানে বলা হচ্ছে সিএতে আপনি আবেদন করেছেন কিনা, যদি আপনি আবেদন করে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর যদি আবেদন না করে থাকেন তাহলে আপনারা এখানে নো লিখে দেবেন। এরপরে এখানে দেখুন কি বলা হচ্ছে পিএম কিষানের সুবিধা পান কিনা। তো এই যে ফর্ম এটি কিন্তু ফিল আপ করছেন আপনি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন করার জন্য। তো এবার যেহেতু আপনার নামটি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছে, আপনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেটি কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তো যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান বা পিএম কিষাণ প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনাকে ইয়েস লিখতে হবে। আর যদি শুধুমাত্র আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, পিএম কিষাণ প্রকল্পের সুবিধা যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে নো লিখে দেবেন। এরপরে এখানে বলা হচ্ছে প্রধান পেশা, মানে এই যে কৃষক ইনার প্রধান পেশা কি সেটিও কিন্তু এখানে লিখতে হবে। সেটা কৃষিকাজ হতে পারে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো চাকরি হতে পারে, এছাড়াও পেনশনভোগীও হতে পারেন। এক কথায় আপনার যে পেশা সেই পেশাটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপরে বলা হয়েছে জমির বিবরণ, তো জমির বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে জিএল নম্বর, আপনার যে জিএল নম্বর হবে বা আপনার খতিয়ে নেই এই জিএল নম্বরটি দেখতে পেয়ে যাবেন। তো পর্চা থেকে আপনি আপনার এই জিএল নম্বরটি এখানে লিখে দেবেন। তারপরে খতিয়ান নম্বর, এবার খতিয়ান নম্বরটি আপনার এখানে লিখে দেবেন। যেটি কৃষক বন্ধু প্রকল্পে একের বেশি খতিয়ান দেওয়া থাকে, মানে 2টি বা 3টি বা 4টি খতিয়ান নম্বর দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনারা সেই সমস্ত খতিয়ান নম্বরগুলো এখানে লিখে দেবেন। যে সমস্ত খতিয়ান নম্বরে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন বা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যতগুলো খতিয়ান দিয়েছিলেন। এরপরে এখানে বলা হয়েছে দাগ নম্বর, তো কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করার সময় বা আবেদন করার সময় যতগুলো দাগ নম্বর দিয়েছিলেন সমস্ত দাগ নম্বর কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। দাগ নম্বর এখানে লিখে দেবার পরে এবার এই সমস্ত খতিয়ান এবং দাগে টোটাল জমির পরিমাণ কতটুকু এটি কিন্তু আপনাকে একরে লিখতে হবে। সেই জমির পরিমাণটুকু আপনারা এখানে একরে লিখে দেবেন। একরে লিখে দেবার পরে এবার এখানে
খতিয়ানটি তৈরি হবার বা পর্চাটি তৈরি হবার তারিখ কত, সেই তারিখটিও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারিখ এখানে লেখার পরে এবার এখানে বলা আছে জমির দখলের ধরন, মানে আপনি জমিটি কিভাবে পেয়েছেন। জমিটি যদি আপনি কিনে থাকেন তাহলে এখানে ক্রয় লিখবেন, যদি আপনি কোনো উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাহলে সেটি উত্তরাধিকার সূত্রে লিখে দেবেন, বা যদি হস্তান্তর হয়ে থাকে তাহলে সেটিও লিখে দেবেন। এক কথায় আপনার জমির দখলের যে ধরন সেটি আপনি এখানে সম্পূর্ণভাবে লিখে দেবেন। এরপরে 12 নম্বরে দেখুন এখানে বলা আছে আয়কর প্রদানকারী কিনা, মানে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা। যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনাকে এই ঘরে ইয়েস লিখতে হবে, যদি আপনি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে এখানে আপনাকে নো লিখতে হবে। এরপরে আসছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ। যদি কৃষকের জেন্ডার ফিমেল হয়, মানে কোনো মেয়ে ছেলে হয়, সেক্ষেত্রে তিনার স্বামীর বিবরণ এখানে দিতে হবে। যদি কোনো ছেলে কৃষক হয় তাহলে তার স্ত্রীর বিবরণ কিন্তু এখানে দিতে হবে। তো এখানে প্রথমে স্বামী অথবা স্ত্রীর যে নাম সেটি আপনারা এখানে লিখে দেবেন, তারপরে ব্যাংকের বিবরণ। এবার এখানে স্বামী অথবা স্ত্রীর যিনারই নাম লিখলেন তিনার ব্যাংকের বিবরণ দিতে হবে। তো ব্যাংকের যে ডিটেলস সেটি আপনাকে দিতে হবে, ব্যাংকের শাখার নাম আপনাকে এখানে লিখতে হবে, আইএফএসসি কোড এখানে লিখতে হবে, তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটিও এখানে লিখতে হবে। এরপরে এখানে মোবাইল নম্বর চাওয়া হয়েছে, সেম ওই একই প্রক্রিয়াতে আধারের কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে বা সংযুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরটিই কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে আপনি যে কৃষকের বা যে ব্যক্তির নাম আপনি লিখলেন সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে আপনি লিখবেন, তারপরে ইনার আধার নম্বরটি আপনারা এখানে লিখে দেবেন, তারপরে এখানে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে, এখানে অ্যাসেম্বলির নাম সহ অ্যাসেম্বলির নম্বরটি লিখতে হবে, তারপরে এখানে পার্ট নম্বর, এখানে সিরিয়াল নম্বর। এই ডিটেলসগুলো কিন্তু আপনি অনলাইনে ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল সেখানে গিয়ে ভোটার নম্বর দিয়ে সার্চ করলেই খুব সহজেই বার করে নিতে পারবে। তারপরে এখানে বলা হচ্ছে কেবিএন অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান কিনা, মানে সুবিধাভোগী কিনা। তো এখানে যে ব্যক্তির নাম আপনি দিয়েছেন স্পাউসের জায়গায়, এই ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা। যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, আর যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলে এখানে নো লিখবেন। সেম ওই একইভাবে এই ব্যক্তির এসআইআর এর নাম ডিলিট হয়েছে কিনা সেটিরও ডিটেলস এখানে চাওয়া হয়েছে। তারপরে যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে এবং সেটি যদি পেন্ডিং থাকে তাহলে সেটির বিষয়েও এখানে লিখতে বলা হয়েছে। এছাড়াও এখানে সিএতে যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে সেটির বিষয়েও কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। এছাড়াও এখানে ওই একই প্রশ্ন করা হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা এই ব্যক্তি পান কিনা। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো লিখবেন। এরপরে এই ব্যক্তির মূল পেশা কি বা প্রধান পেশা কি সেটিও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপরে যদি আপনার ফর্মের আরো একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখুন এখানে কিন্তু একটি অঙ্গীকার পত্র দেওয়া রয়েছে। আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরিউক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। তো আপনারা এই অঙ্গীকারটি পড়ে নেবেন। অঙ্গীকারটি পড়ে নেওয়ার পরে আপনারা নিচে যখন যাবেন এখানে দেখতে পেয়ে যাবেন সুবিধাভোগীর স্বাক্ষর। তো এখানে কিন্তু আবেদনকারী কৃষককে একটি সিগনেচার করতে হবে। সিগনেচার না জানলে টিপছাপ দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আরও একটি ফর্ম রয়েছে নিচে, যদি আপনারা নিচের দিকে যান তাহলে দেখুন এখানে কি বলা হচ্ছে ফর অফিসিয়াল ইউজ। এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, এটি কিন্তু অফিস ইউজ করবে। তো এখানে আপনার নাম থাকবে, তারপরে আপনার যে কেবি নম্বর সিরিয়াল নম্বর সেটা থাকবে। এখান থেকে আপনাকে রিসিপ্ট ভেরিফিকেশন ফর্ম, মানে এটা কেটে আপনাকে রিসিভ আকারে দিয়ে দেওয়া হবে, এটি আপনারা নিয়ে কাছে রেখে দেবেন। তো এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে যদি আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতিনিয়তই নিতে চান। তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, যে কারণে সম্পূর্ণ ইনফরমেশনটি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করতে পারেনি এই ভিডিও। তবে সম্পূর্ণ ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি কিন্তু খুব সহজেই আপনাদের বুঝিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে এ বিষয়ে যদি আমি আপনাদেরকে জানাতে চাই, তো এইখানে যে ব্যক্তি কৃষক বা যে ব্যক্তির নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছে তিনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই এবং জমির রেকর্ড, তার সঙ্গে একটি ভ্যালিড মোবাইল নম্বর যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। এবার ওই কৃষকের স্বামী অথবা স্ত্রীর যে ডিটেলস সেগুলোও কিন্তু দিতে হবে। আর সেম ওই একইভাবে ওই ব্যক্তিরও আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে তিনার জমির রেকর্ড বা পর্চার ইনফরমেশন বা তথ্য,
আর ওই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল, এই ডিটেলসগুলো এখানে দিতে হবে। তার সঙ্গে এই ডকুমেন্টগুলো এই ফর্মটির সঙ্গে আপনাকে আপনার কৃষি অফিসে জমা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।